দর্শক, জ্বালানি তেলের সংকট এখনো কিন্তু রয়ে গেছে পুরো দেশ জুড়ে। বিশেষ করে রাজধানীতে তো সেই সংকট আরো তীব্র। সেই খবর জানাতে আমাদের সহকর্মী ইমতিয়াজ মাহমুদ এই মুহূর্তে আছেন রাজধানীর কালশী রোডে। সেখানে কি অবস্থা, কি চিত্র দেখতে পাচ্ছেন সকাল থেকে ইমতিয়াজ? আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে মোটরসাইকেলের দীর্ঘ সারি, শুধু মোটরসাইকেল নয়, সাথে রয়েছে প্রাইভেট কার এবং এই দীর্ঘ সারি কিন্তু এখানে যেই সুমাত্রা ফিলিং স্টেশন রয়েছে সেখান থেকে শুরু করে একদম ইসিবি চত্বর পর্যন্ত, অর্থাৎ কয়েক কিলোমিটার, বলা যায় যে 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত এই দীর্ঘ সারি। এবং এখানে যারা দাঁড়িয়ে আছে সেই তাদের যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু দ্বিগুণ মাত্রা নিয়ে গেছে এই তীব্র রোদ। এই তীব্র রোদে দেখবেন যে এখানে যে মোটরসাইকেলগুলো রয়েছে তাদের যে আরোহীরা তারা কিন্তু এখানে নেই। যখনই এই সিরিয়ালটি একটু সামনের দিকে যাচ্ছে তখনই কিন্তু তারা এসে তারা মোটরসাইকেলকে সামনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে অসহনীয় গরম সেটা কিন্তু এই যে ভোগান্তি, এই ভোগান্তিকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। তাছাড়া এখানে যারা তেল নিতে এসেছে তাদের সাথে আমরা কথা বলেছি যে তেলের দাম বাড়ার পরেও তারা বলছে যে তাদের ভোগান্তি কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি। এখানেও কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে যে তারা বলছে যে আগে 6 থেকে 7 ঘন্টা সময় লাগতো, এখন সেটা কমে 4 থেকে 5 ঘন্টা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভোগান্তি 1 থেকে 2 ঘন্টারই পার্থক্য রয়েছে। তাছাড়া আমরা এখানকার যে ম্যানেজার রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা বলছে যে তেলের যেই বাড়তি সরবরাহ ডিপো থেকে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু 20 এপ্রিল, অর্থাৎ আজকে 24 তারিখ, এই 4 দিনেও কিন্তু অতিরিক্ত যে সরবরাহ সেটা কিন্তু দেওয়া হয় না, যার কারণে যে বাড়তি চাপ বা তেলের বাড়তি সরবরাহ সেটা কিন্তু না দেওয়ার কারণে এই দীর্ঘ লাইন। তাছাড়া এখানে ফুয়েল পাস বাধ্যতামূলক নয়, যার কারণে অন্য জায়গার যারা তেল নিতে আছে তারা কিন্তু এখানে তেল নিতে আসছে, যার কারণে ভোগান্তিটা কিন্তু একটু বেশি। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে আহসান সাদিক। সাদিক, আপনি নিশ্চয়ই ঢাকার অবস্থাও শুনছিলেন। নারায়ণগঞ্জের খবর জানতে চাই আপনার কাছে। শরীফ, ঢাকার সাথে নারায়ণগঞ্জে কিন্তু চিত্রের আসলে ভিন্নতাতে এমনভাবে নেই। আপনাকে যদি জানাই, নারায়ণগঞ্জে 4টি তেলের ডিপো রয়েছে মূলত। তো গত কয়েকদিনের হিসেবে কিন্তু ডিপোগুলি থেকে যে বরাদ্দ বা সরবরাহ সেটি কিন্তু তেলের বৃদ্ধি পেয়েছে, কিন্তু বৃদ্ধি পেলেও কিন্তু পেট্রোল পাম্প যেগুলি রয়েছে সেগুলি ঘুরে আমরা কিন্তু দেখেছি, সেখানে কিন্তু আসলে বারবারই একই অভিযোগটা করা হচ্ছে যে আসলে তাদের সরবরাহে ঘাটতি রয়েছে। আপনাকে যদি একটু উদাহরণ হিসেবে জানাই, আমি যে পেট্রোল পাম্পটিতে আছি এটি কিন্তু শহরের একটি অন্যতম স্থানে পেট্রোল পাম্প। এটি কিন্তু ঠিক এই সময় গতকাল তেলের সরবরাহ হয়েছিল এবং আমরা লাইনের একটি দীর্ঘ সারি দেখেছি, কিন্তু আজকে ঠিক এই সময় আসার পরে কিন্তু পেট্রোল পাম্পটি বন্ধ রয়েছে এবং তারা যেটি জানাচ্ছেন যে তাদের যে তেলের যে সরবরাহ সেই সরবরাহ অনুযায়ী তারা পাননি এবং ঘাটতির কারণে কিন্তু তেল না থাকার কারণে কিন্তু তাদের আসলে তেল সরবরাহটি বন্ধ রয়েছে। তো আরেকটি বিষয় সেই সাথে সংযুক্তি করি যে নারায়ণগঞ্জটি শিল্পাঞ্চল, এখানে কিন্তু তেলের না পাওয়ার কারণে কিন্তু নারায়ণগঞ্জের যে পণ্য পরিবহনে সেখানে কিন্তু কিছুটা বিঘ্নতা হচ্ছে এবং পণ্য পরিবহনের যে খরচ সেটি বৃদ্ধি পেয়েছে নারায়ণগঞ্জে বেশ কয়েকটি স্থানে। তো বলা যায় তেলের পাম্পগুলি থেকে কিন্তু এখনো তেল সরবরাহ গ্রাহক পর্যায়ে কিন্তু সুখবর মেলেনি। আর অবৈধ তেল মজুদের দায় এবং নানা ধরনের জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। এক্ষেত্রে অবৈধ তেল মজুদের দায় কিন্তু অর্থদণ্ড এবং কারাদণ্ডও কিন্তু বেশ কয়েকদিন ধরে ঘটছে। তো বলা যায় নারায়ণগঞ্জ থেকে জ্বালানি তেলের এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে নোয়াখালী থেকে হাসিব আল আর্মি আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন। হাসিব, আপনি নিশ্চয়ই শুনছিলেন জ্বালানি সংকটের কথা, পাশাপাশি এই জ্বালানি সংকটের প্রভাব কিন্তু লোডশেডিং। নোয়াখালীতে লোডশেডিং এর কি চিত্র? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নোয়াখালীতে লোডশেডিংয়ের চিত্র একদমই ভয়াবহ। নোয়াখালীর যে ৯টি উপজেলা রয়েছে এবং জেলা শহর যেটা রয়েছে, সবখানি একই অবস্থা। জেলায় যে ২টি বিদ্যুৎ সরবরাহ করে থাকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ। জেলার প্রায় ৮৫% বিদ্যুৎ সরবরাহ করে থাকে পল্লী বিদ্যুৎ, বাকি ১৫% জেলা শহর থেকে সেটা করে থাকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তবে আজকে ছুটির দিন হলেও জেলা শহরে বিদ্যুৎ দিনের বেলায় ভোর থেকে লোডশেডিং কম হলেও মফস্বলে ১ ঘন্টা বিদ্যুৎ থাকার পরে ২ ঘন্টা কিংবা ৩ ঘন্টা ধরে লোডশেডিং চলছে। সেচের মধ্যে প্রভাব পড়েছে, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানাতে প্রভাব পড়েছে। বিশেষ করে আ এ যেসব স্থানে শিক্ষার্থীরা রয়েছেন
তাদেরও পড়াশোনার ব্যাঘাত ঘটেছে। আমরা কথা বলেছি নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার মানুষের সাথে। তারা বলছেন ১০ মিনিট বিদ্যুৎ এসে আবার আধা ঘন্টা বিদ্যুৎ নেই। তারপরে আবার ১০ মিনিট থেকে ১ ঘন্টা বিদ্যুৎ নেই। লোডশেডিং এ নোয়াখালীর জনজীবন এক এক ধরনের নাকাল অবস্থা বিরাজ করছে। এখানকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র গরম এবং এই গরমের ভিতরে লোডশেডিং মানুষ একদম হাঁসফাঁস করছে। বিভিন্ন হাসপাতালে যারা রোগী রয়েছেন, আপনারা জানেন হামের প্রভাবে নোয়াখালীর হাসপাতালগুলোতেও কিন্তু শয্যা সংকটের কারণে ফ্লোরে চিকিৎসা নিচ্ছে মানুষজন। সেখানেও বিদ্যুৎ না থাকার কারণে লোডশেডিং এর কারণে কিন্তু ভোগান্তিতে পড়ছেন। লোডশেডিং এর ফলে নোয়াখালীর যে আ শিল্প অঞ্চলগুলো রয়েছে, বিসিক রয়েছে, সেখানেও কিন্তু এর প্রভাব পড়েছে। উৎপাদনমুখী আ খাত যেগুলো রয়েছে সেখানেও প্রভাব পড়েছে। এখানকার যারা কৃষক আছেন তারা সেচ দিতে পারছেন না। ফসল তোলার সময় সেচ দিতে না পারা কৃষকের জন্য এক ধরনের বড় ক্ষতি। কৃষক বলছেন এই ক্ষতি তারা হাসিব, কিভাবে ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, একদিকে জ্বালানি সংকট, তার উপর গরম, আর সাথে সাথে লোডশেডিং, এই হচ্ছে দেশের চিত্র।